ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমি সৌম্য কোলে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা বাংলা ব্যাকরণের খুব একটা সাধারণ বিষয়, সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। মূলত এই ব্যাকরণের বিষয়টা আমাদের স্কুল জীবনেতে চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু চলে। সুতরাং এই বর্ণ বিশ্লেষণটা সম্বন্ধে এসো আমরা আজকে ধারণা নিই। তো প্রথম থেকে শুরু করলে প্রথমেই আমাদের আসবে যে বর্ণ কি? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আমরা যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলো বলছি, ইংরাজিতে ভাওয়েল বা কনসোনেন্ট, এইগুলোই অর্থাৎ যে আমরা যখন উচ্চারণ করি, এই যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যেগুলো বলছি অ আ ক খ, এগুলো যখন উচ্চারণ করি সেটাকে বলা হচ্ছে ধ্বনি, আর সেটাকে যখন আমরা লিখছি তখনই বলা হচ্ছে সেটাকে বর্ণ। সুতরাং বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, আমাদের যে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত যে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি, তারই লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ। আর বিশ্লেষণ মানে হচ্ছে ভাগ করে দেওয়া, অর্থাৎ বর্ণগুলোকে ভাগ করে দেওয়া। এই বিষয়টা তাহলে কীরকম? বর্ণগুলোকে ভাগ করে দেবো কখন? অবশ্যই যখন যুক্ত হবে তখনই ভাগ করতে পারবো। নিশ্চয়ই একটা কিছু থাকলে আমরা সেটাকে ভাগ করতে পারবো না বা আলাদা করতে পারবো না। মানে ধরো আমাদের যদি একটা অঙ্কের দিক থেকে বলি, অর্থাৎ 5 যুক্ত 5 সমান কত হলো? 10। অর্থাৎ যুক্ত এই 10টাকে পাওয়ার জন্য দুটো 5 যুক্ত করতে হয়েছে, তবেই আমরা অর্থাৎ 10-এর মধ্যে দুটো 5 আছে। তেমনই বলা যেতে পারে একটা আমরা যে শব্দগুলো বলছি, আমরা কথা বলার সময় যে শব্দগুলো বলছি, তোমরা খেয়াল করলে দেখবে এই শব্দগুলো একাধিক স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি মিলে গঠিত হচ্ছে। অর্থাৎ এই যে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনিগুলো বা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুলো মিলে যে শব্দটা গঠিত হচ্ছে, এই শব্দের অন্তর্গত সব স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুলোকে আলাদা আলাদা করে দেওয়াটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। এই যে দেখো বৃন্দাবন শব্দটা, বয়ে রি, মানে ব যুক্ত রি, দন্তন্নয় দয়ে আকার, মানে দন্তন্য যুক্ত দ যুক্ত আ, বন বয়ের সঙ্গে কিছু নেই মানে অ, আর দন্তন্য মানে দন্তন্য যুক্ত অ। অর্থাৎ এই যে বৃন্দাবন শব্দটা ব রি দন্তন্য দ আ ব অ দন্তন্য অ, এতগুলো স্বরধ্বনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে গড়ে উঠেছে। অর্থাৎ তাহলে এখানেতে ব্যঞ্জনবর্ণ কটা আছে? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা এখানে ব্যঞ্জনবর্ণ আছে। আর স্বরবর্ণ 1টা 2টো 3টে 4টে। অর্থাৎ এই বৃন্দাবন শব্দটা 5টা ব্যঞ্জনবর্ণ আর 4টে স্বরবর্ণ, মোট 9টা বর্ণের সমষ্টি। এই রকম আমরা যে কথা বলে যাচ্ছি, সারাদিন যে কথা বলে যাচ্ছি, সেই কথার মধ্যে অন্তর্গত শব্দগুলো একাধিক স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনিগুলো মিলে গঠিত হয়। এই স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে যখন আমরা আলাদা আলাদা করব, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় বর্ণ বিশ্লেষণ। সুতরাং কাকে বলবো বর্ণ বিশ্লেষণ? না, শব্দ গঠনের উপাদান স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলিকে আলাদা করে দেওয়াকেই বর্ণ বিশ্লেষণ বলে। অর্থাৎ একটা শব্দ গড়ে উঠছে যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের দ্বারা, সেগুলোকে পরস্পর থেকে আলাদা করে দেব। এখানেই প্রশ্ন জাগে, কেন আলাদা করতে যাব? কেন না আলাদা করতে যাব? আমাদের বেশ কিছু কারণবশত। এমনি একটা স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবনে যদি তাকায়, আমাদের অনেক ক্ষেত্রেই একটা বড় অংশকে ছোট ছোট করে আবার আলাদা করে নিলে সুবিধা হয়। যেমন ধরো তোমরা ভান্ডারেতে কয়েন জমিয়েছো বা পয়সা জমিয়েছো, সেই ভান্ডারটা ভর্তি হয়ে গেল, দিয়ে যখন তোমরা ভাঙলে, তোমরা যদি সেখানেতে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েনগুলোকে আগে আলাদা আলাদা করে নাও, তারপরেতে যদি গোনো, তাহলে গুনতে সুবিধা হবে। কিন্তু ওই একসঙ্গে মিশে থাকা অবস্থাতে যদি গোনো, তাহলে সেটা কিন্তু গুনতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং হয়তো গণনাতে ভুলও হতে পারে। অর্থাৎ তোমার ওই গণনার সুবিধার জন্যই তুমি কি করলে, ওই মিশে থাকা কয়েনগুলোকে তুমি আলাদা আলাদা করে নিলে। তেমনি আমাদেরও বেশ কিছু সুবিধার জন্য বা বেশ কিছু কারণের জন্য এই শব্দের মধ্যে থাকা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে আমাদের আলাদা করে নিতে হয়, যেটা আমরা বর্ণ বিশ্লেষণ নামে পরিচিত। যদিও এই বর্ণ বিশ্লেষণ আমাদের মূলত
চতুর্থ বা পঞ্চম শ্রেণী অবধিই মূলত প্রশ্নর জগতে তা থাকে, অর্থাৎ এটা একটা ছোটদের বিষয়, বড় শ্রেণীর থাকে না। তবুও কিন্তু এই বর্ণ বিশ্লেষণ ছোটদের বিষয় হলেও কিন্তু বড়দেরকেও বিভিন্ন দিক থেকে সাহায্য করতে পারে। অর্থাৎ এই বর্ণ বিশ্লেষণের বিভিন্ন কারণ রয়েছে। প্রথম কারণ কি না, শব্দের গঠন বুঝতে। অর্থাৎ বর্ণ বিশ্লেষণ আমরা মূলত করব একটা শব্দ কতকগুলো স্বরবর্ণ বা কতকগুলো ব্যঞ্জনবর্ণ মিলে গঠন হয়েছে, বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো ঠিক কী অবস্থায় রয়েছে সেই বিষয়গুলোকে বুঝতে। অর্থাৎ একটা শব্দের ঠিক পরিমাণ কতটা বা তার ওজন কতটা সেটাকে বুঝতেই আমরা এই বর্ণ বিশ্লেষণগুলোকে বুঝতে পারি বা করতে হয়। দুই কি, যুক্ত বর্ণের স্বরূপ বুঝতে। অর্থাৎ যুক্ত বর্ণ, যেমন ধরা যাক আমি হয়তো বললাম যে হিমাদ্রি, হয়স্বই ময়াকার দয় রফালা হস্যই, হিমাদ্রি, এই যে দয়ে রফালা, দয়ে রফালা মানে দ যুক্ত র। আবার আমি হয়তো বললাম অর্ঘ্য, অঘয়রেব, অর্ঘ্য, সেখানেতে ঘয়রেব মানে আগে র তারপর ঘ। তাহলে দেখো দয়ে রফালা মানে আগে দ তারপর র, মানে আগে ব্যঞ্জন তারপর স্বর, আর ঘয়রেব মানে আগে র তারপর ঘ। অর্থাৎ এই যে যুক্ত বর্ণগুলোকে ঠিক কেমন অবস্থায় রয়েছে, যুক্ত বর্ণের স্বরূপগুলোকে নির্ণয় করতে, কে কার সঙ্গে যুক্ত হচ্ছে, কে কিভাবে যুক্ত হচ্ছে, বা একটা যুক্ত বর্ণের মধ্যে কোন কোন বর্ণ রয়েছে, সেগুলোর খুঁটিনাটি তথ্য জানতেই আমরা এই বর্ণ বিশ্লেষণ করতে পারি। তৃতীয় হচ্ছে যে মূলত ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে, ছন্দ হচ্ছে কবিতার এক প্রকার ব্যাকরণগত নিয়ম। তো সেই ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে দল বিশ্লেষণের বলে একটা বিষয় থাকে। সেই ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে দল বিশ্লেষণ করতে গেলে আমাদের এই বর্ণ বিশ্লেষণ কিন্তু অবশ্যই দরকার পড়ে। অনেক সময়তেই সেখানেতে যে দল বিশ্লেষণের সময় যে জ্যোতিলোপ ঘটে, সেই জ্যোতিলোপের ক্ষেত্রে যুক্ত বর্ণ বিশ্লেষণ একান্তভাবেই প্রয়োজন হয়ে পড়ে। আর সর্বোপরি উচ্চারণে স্পষ্টতা আনতে আমরা যদি শব্দের মধ্যে কোন কোন স্বরবর্ণ কোন কোন ব্যঞ্জনবর্ণ আছে, বা একটা যুক্ত বর্ণের মধ্যে কোন কোন ব্যঞ্জনবর্ণ আছে সেটাকে যদি নাই জানলাম তাহলে আর কি করে সেটাকে উচ্চারণ করব। আগে তো আমাকে জানতে হবে যে এই শব্দটার মধ্যে ঠিক কি কি স্বরবর্ণ আছে বা কি কি ব্যঞ্জনবর্ণ আছে। কিন্তু তার থেকেও বড় কথা যে একটা যুক্ত বর্ণের মধ্যে সেখানেতে কি কি ব্যঞ্জনবর্ণ আছে। যেমন ধরা যাক আমি একটা বলছি স্ত্রী, এই শব্দটাকে যদি দেখো দন্তস্ব যুক্ত ত যুক্ত র, অর্থাৎ তিনখানা ব্যঞ্জনবর্ণ, তারপরেতে আছে একটা স্বরবর্ণ দীর্ঘই। সুতরাং এই একটা শব্দ মাত্র দেখো একটা শব্দ, অথচ চারটে ব্যঞ্জনবর্ণ, চারটে বর্ণ নিয়ে তৈরি হয়েছে। সুতরাং এই শব্দটাকে স্পষ্টভাবে উচ্চারণ করতে গেলে, একটা শব্দকে স্পষ্টভাবে উচ্চারণ করতে গেলে সেই বর্ণ বিশ্লেষণ কিন্তু একান্ত প্রয়োজন। এবার এই বর্ণ বিশ্লেষণ করব কিভাবে? প্রথমত ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলো যখন আলাদা করব তখন মাঝে যুক্ত চিহ্ন দিয়ে দিতে হবে। যেমন এই যে এখানেতে দেখো বৃন্দাবনতে বয়ে রি, বটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, রিটা হচ্ছে স্বরবর্ণ। সুতরাং ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণের মাঝে দেখো যুক্ত চিহ্ন দিয়েছি। তারপরে তো দেখো দন্তন্বয়ে দয়ে আকার, দন্তন্য যুক্ত দ যুক্ত আ, অর্থাৎ প্রত্যেকটা বর্ণ আমি লিখবো আর মাঝেতে যুক্ত চিহ্ন দেব। অর্থাৎ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলোকে যখন আলাদা করব, সেই আলাদার নিয়ম হিসাবে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলো প্রত্যেকটার মাঝেতে বা দুটো ব্যঞ্জনবর্ণ বা একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ বা দুটি স্বরবর্ণ যেভাবেই থাকুক না কেন, তা একটার পরেতে গিয়ে আমরা কিন্তু যুক্ত চিহ্ন দেব। এইভাবে আমরা আলাদা করব বা বিশ্লেষণ করব। দ্বিতীয় কিভাবে না, ব্যঞ্জনবর্ণের তলায় কিন্তু হসন্ত দিতে হবে। অর্থাৎ ব্যঞ্জনবর্ণ থেকে যখন স্বরবর্ণগুলোকে আলাদা করে নিই তখন তার আলাদা যে করছি সেটাকে বোঝানোর জন্য ব্যঞ্জনবর্ণের তলায় হসন্ত হয়। যেমন দেখো প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণে দেখো ব থেকে রিকে আলাদা করেছি, বয়ের তলায় হসন্ত দিয়েছি। এখানে বয়ের সঙ্গে কিছু নেই মানে অ আছে। কেন অ আছে না, অয়ের কোনো মাত্রা হয় না। অয়ের মাত্রা হয় না বলে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেতে স্বরবর্ণ হিসাবে অ রয়েছে। তো এখানে ব থেকে যখন অকে আলাদা করেছি বয়ের তলায় হসন্ত দিয়েছি। দন্তন্য থেকে যখন অকে আলাদা করেছি দেখো দন্তন্যের তলায় হসন্ত দিয়েছি। দ থেকে যখন আকে আলাদা করেছি হসন্ত দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যখনই ব্যঞ্জনবর্ণ থেকে তুমি স্বরবর্ণকে আলাদা করবে
তখন ব্যঞ্জন বর্ণের তলায় কিন্তু হসন্ত দিতেই হবে। অর্থাৎ যখন যুক্ত বর্ণ সেক্ষেত্রেও কিন্তু ব্যঞ্জন বর্ণের তলায় হসন্ত দিতে হয়। যেমন এখানটা দেখো দন্তন্নয়ে দয়ে, এখানে দন্তন্য থেকে কিন্তু তুমি আকে আলাদা করনি, দন্তন্য থেকে আর একটা ব্যঞ্জন বর্ণ দকে আলাদা করে দিয়েছো, তা সত্ত্বেও কিন্তু এখানে হসন্ত দিতে হয়েছে। অর্থাৎ স্পষ্টভাবেই আমরা বুঝতে পারছি যে যতগুলো ব্যঞ্জন বর্ণ থাকবে ততগুলোর তলাতেই কিন্তু হসন্ত দিতে হবে, কিন্তু ভুলেও আমরা স্বরবর্ণের তলায় হসন্ত দেব না। অর্থাৎ স্বরবর্ণের তলায় কখনো হসন্ত হয় না, সবসময় ব্যঞ্জন বর্ণের তলাতেই হসন্ত দিতে হয়। এইভাবে ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে আলাদা করার জন্য যোগ চিহ্ন দেব মাঝে এবং ব্যঞ্জন বর্ণগুলোর তলায় হসন্ত দেব, দিয়ে আমরা বর্ণ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাব। এবারেতে বর্ণ বিশ্লেষণের কিছু বিশেষ খুঁটিনাটি দিক আমরা এসব দেখে নিই। প্রথমত দেখো কিছু বর্ণ, এটা হচ্ছে খণ্ডত্ব। এই খণ্ডত্ব একটু ভালো করে বললে হবে খণ্ডত, খণ্ডত। এই যে খণ্ডত কথার অর্থ হচ্ছে যে তয়ের সঙ্গে স্বরবর্ণটা নেই, স্বরবর্ণটা নেই বলেই দেখো তয়ের তলায় হসন্ত দিয়ে দিয়েছি। অর্থাৎ স্বরবর্ণটা না থাকার জন্য এর উচ্চারণটা যেন খণ্ড থেকে গেছে, অর্ধেক থেকে গেছে। অর্থাৎ ত আর খণ্ডত, হ্যাঁ, দুটোর পার্থক্য আছে। তো এই বর্ণটা হচ্ছে খণ্ডত। এই খণ্ডতযুক্ত কোনো বানান থাকলে আমরা কিভাবে বর্ণ বিশ্লেষণ করব? দেখো বিদ্যুৎ বানানটা দেখো, বিদ্যুৎ বয় হস্যই দয়ে জফলা হস্যু খণ্ডত্ব। তো এটাকে যখন বর্ণ বিশ্লেষণ করছি, বয়ে হস্যই মানে ব যুক্ত হস্যই, দয়ে জফলা হস্যু, দয়ে জফলা মানে দ যুক্ত অঞ্জ যুক্ত হস্যু, তারপরে ত। এই যে এইখানটা খণ্ডত্ব, খণ্ডত্ব বলে দেখো শুধু ত লিখেছি, কিন্তু তয়ের পর আর কিন্তু কোনো স্বরবর্ণ দিইনি। কেন স্বরবর্ণ দিইনি? না, ওটা এমনি থেকেই স্বরবর্ণহীন হয়েই আছে। অর্থাৎ খণ্ডত্ব যখন থাকবে বানানে, তখন সেই খণ্ডত্বর জায়গাতে তোমরা লিখবে তয় হসন্ত, এবং তয় হসন্ত লেখার পর কিন্তু আর কোনো রকম স্বরবর্ণ দেবে না, কারণ এমনিতেই স্বরবর্ণহীন হয়েই থাকে, তাই তার নাম হয়েছে খণ্ডত্ব। অর্থাৎ খণ্ডত্ব থাকলে হয়ে যাবে তয়ে হসন্ত। সেই জন্য দেখো এখানটাতে খণ্ডত্ব যেটা ছিল আমরা করে দিয়েছি তয় হসন্ত। হ্যাঁ, এরপরেতে বিশেষ কিছু, এই যে অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু চাঁদ, এই তিনটে বর্ণ কিন্তু আমাদের বর্ণমালাতে ব্যঞ্জন বর্ণের কোটাতে থাকে, ব্যঞ্জন বর্ণের কোটাতে একবারেতে শেষেতে থাকে, দেখবে এই তিনটে। এবার সমস্যা হয় এই তিনটে বর্ণকে আমরা ঠিক কিভাবে লিখব বর্ণ বিশ্লেষণের সময়। একটুখানি খেয়াল করলে দেখবে এই অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ, এই তিনটে বর্ণ দিয়ে, এমনকি তোমার এই খণ্ডত্ব দিয়ে কোনো রকমভাবে কোনো শব্দ কোনো দিন শুরু হয়নি। এরা শব্দের মাঝে বা শেষে থাকে, কিন্তু কোনো দিন প্রথমে থাকে না। অর্থাৎ যেমন ধরো, আমি প্রথমে থাকে না বলতে এই অর্থে, যেমন আমি ধরো হয়তো বললাম কাকা, কাকা এই বানানে কটা প্রথমেতে আছে। আমি হয়তো বললাম যে পাখি, পটা প্রথমে আছে। অর্থাৎ অন্যান্য ব্যঞ্জন বর্ণগুলো যেমন প্রথমেতেই থাকে, এই খণ্ডত্ব, বিসর্গ, অনুস্বার আর চন্দ্রবিন্দু চাঁদ, এই তিনটে কিন্তু প্রথমে কোনো দিনের জন্য শব্দের প্রথমেতে থাকে না, এরা হয় মাঝে থাকে বা শেষেতে থাকে। তো এই খণ্ডত্ব না হয় তয় হসন্ত লিখলাম, কিন্তু এই তিনটের জন্য কিন্তু আলাদা করে আমাদের কোনো বর্ণ হাতে নেই। এমনকি এই তিনটে বর্ণ যদি থাকেও, তখন এদেরকে আমরা আলাদা করে লিখতেও পারবো না, কেননা এদেরকে বলা হয় ব্যাকরণে আশ্রয় স্থানভাগী বর্ণ। এরা কোনো দিন আলাদা করে ব্যবহার হয় না, এরা সবসময় স্বরবর্ণের সঙ্গে বসে ব্যবহার হয়। অর্থাৎ স্বরবর্ণগুলো এদেরকে আশ্রয় দেয় বলে এদেরকে বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ। কাজেই কোনো বানানেতে যদি এই বর্ণগুলো থাকে, সেই বর্ণগুলোতে যে স্বরবর্ণটার সঙ্গে এগুলো আছে, অর্থাৎ যে স্বরবর্ণকে আশ্রয় দিয়েছে তার সঙ্গেই কিন্তু লিখতে হবে। যেমন দেখো রং বানানটাতে দেখো র অনুস্বার, রং। এখানে আমি বর্ণ বিশ্লেষণ করেছি, রয়ের সঙ্গে কিছু নেই মানে অ আছে। আমরা বারবার বলেছি যে এই বর্ণ বিশ্লেষণের সময় যদি কিছু না থাকে, কিছু বলতে অর্থাৎ আকার, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি,
এ, ওই, ও, ও প্রত্যেকটার কিন্তু আলাদা করে চিহ্ন আছে। আয়ের আলাদা একটা দাঁড়িয়ে আছে, হস্যের এরকম চিহ্ন, দীর্ঘ এরকম, হস্যের নিচেতে দিই, প্রত্যেকের আলাদা করে এক একটা চিহ্ন আছে আ থেকে পুরো ও পর্যন্ত। কিন্তু একমাত্র স্বরবর্ণ অ, এর কিন্তু কোনো চিহ্ন নেই। কাজে অ যখন কোনো বর্ণের সঙ্গে মিশে থাকে তাকে কিন্তু আলাদা করে চেনা যায় না। সেহেতু দেখো আমরা এই 8 নম্বর নিয়মে বলেছি ব্যঞ্জন বর্ণের সাথে কিছু না থাকলে অ ধরতে হবে। যেমন ধরো এই যে বন বানানটা, এখানে বয়ের সঙ্গে না হস্যই, দীর্ঘই, একার, আকার, হস্যু, ও, হ্যাঁ, ও কিচ্ছু নেই, শুধুই ব আর দন্ত না। কিন্তু কিছু নেই বলে যেখানে স্বরবর্ণ নেই সেটা ভাবা ভুল। এর সঙ্গে কিন্তু কিছু নেই মানে অ আছে, যেহেতু অ এর কোনো রকম চিহ্ন নেই তাই এটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, মিলিয়ে গেছে যেন, কিন্তু এর সঙ্গে ব আছে। তাই ভেঙেছি যখন এটাকে বা বর্ণ বিশ্লেষণ করেছি যখন, দেখো ব যুক্ত অ, দন্তন্য যুক্ত অ, এবং রীতিমতনভাবে যাই অটাকে আলাদা করেছি, ব আর এবং দন্তন্যর তলায় হসন্ত দিয়েছি। কেন ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে আলাদা করলেই ব্যঞ্জন বর্ণের তলায় হসন্ত দিতে হবে। ঠিক একইভাবে যে আমরা ফিরে আসি 2 নম্বরেতে, যে রং, রয়ের সঙ্গে কিছু নেই মানে অ আছে, কিন্তু অ এর পরেতে দেখো অনুস্বারটা কিন্তু অয়ের সঙ্গেই জুড়ে দিয়েছি, অর্থাৎ এই অনুস্বারকে আশ্রয় দিয়েছে রয়ের সঙ্গে যুক্ত মানে লগ্ন হয়ে থাকা অটা, অর্থাৎ ভাঙলে হচ্ছে র যুক্ত অং, অনুস্বারটা আলাদা করে না। এইখানটাতে দেখো আমি আবার দেখেছি র যুক্ত অযুক্ত অনুস্বার, এটা কিন্তু ভুল। কেন ভুল? এখানে অ এর থেকে অনুস্বারকে আলাদা করে দিয়েছি, কিন্তু অনুস্বার কোনো আলাদাভাবে বসে না। অনুস্বার বা বিসর্গ বা চন্দ্রবিন্দু এরা কোনোদিন আলাদাভাবে বসতে পারে না, এরা সবসময় স্বরবর্ণের পক্ষপুটে বা স্বরবর্ণের আঁচলের তলায় থাকে, এরা স্বরবর্ণ এদেরকে আশ্রয় দেয়। সেই জন্য এদেরকে সবসময় স্বরবর্ণের সঙ্গেই বসাতে হয়। অনুস্বারটা দেখো অয়ের সঙ্গে। ঠিক একইভাবে দুঃখ, দ যুক্ত হস্য এর সঙ্গেই দেখো বিসর্গটাকে দিয়ে দিয়েছি। বিসর্গটাকে কিন্তু আমরা আলাদা করে দেখাইনি, হস্য এর সঙ্গেই বিসর্গটাকে দিয়ে দিয়েছি। তারপর এতে খয়ের সঙ্গে কিছু নেই মানে অ। একইভাবে চাঁদ, চয়ের সঙ্গে যে আ ছিল, আয়ের মাথাতে দেখো চন্দ্রবিন্দুটা বসেছে, আলাদা করে চন্দ্রবিন্দু বসেনি। অর্থাৎ যেটা আমরা বারবার বলতে চাইছি, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু, চাঁদ, এই তিনটে যেহেতু আশ্রয় স্থানভাগী বর্ণ এবং এদেরকে যেহেতু স্বরবর্ণরা আশ্রয় দেয়, কাজে যে স্বরবর্ণের পরেতে এরা থাকে সেই স্বরবর্ণটা সঙ্গে লিখবে, কখনোই কিন্তু এদেরকে আলাদা করে লিখবে না, তাহলে রীতিমতন বা ব্যাকরণগতভাবে সেটা কিন্তু ভুল। এবং আমাদের এখানে আরেকটু উচ্চারণের দিকটাও বলে রাখি। আমাদের দেখবে সচরাচর আমাদের যদি বলা হয় আচ্ছা বলে তো চাঁদ বানান কি, আমরা বলে দিই চয় চন্দ্রবিন্দু আকার দ। আমাদের যদি বলা হয় পেঁচা বানান কি বলো তো, আমরা বলে দিই পয়ে চন্দ্রবিন্দু একার চয় আকার। কিন্তু আমরা কিন্তু এটা ভুল বলি, কেননা চন্দ্রবিন্দু এটা কোনো দিনের জন্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে বসে না। একটুখানি খেয়াল করো কি বলছো, পেঁচা পয়ে চন্দ্রবিন্দু একার চয়ে আকার, তাহলে চন্দ্রবিন্দুটা আমরা কিন্তু বলে দিলাম পয়ের মাথাতে, কিন্তু বাস্তবিক আমরা ভুল বললাম। হিসেব মতন বানানটা কি বলা উচিত ছিল, পয়ে একার চন্দ্রবিন্দু, মানে চন্দ্রবিন্দুটা তুমি এর মাথাতে দিলে। বা চাঁদ বানানটাতে আমাদের কি বলা উচিত ছিল, চয়ে আকার চন্দ্রবিন্দু, কখনো চয়ে চন্দ্রবিন্দু আকার নয়। চয়ে চন্দ্রবিন্দু আকার বলে চন্দ্রবিন্দু তুমি এর মাথায় দিচ্ছিলে, আমাদের বলা উচিত চয়ে আকার চন্দ্রবিন্দু দ চাঁদ, পয়ে একার চন্দ্রবিন্দু চয় আকার পেঁচা। অর্থাৎ চন্দ্রবিন্দুটা স্বরবর্ণের সঙ্গে বলতে হয় বা বসাতে হয়। এই উচ্চারণটা আশা করি তোমরা এবার বুঝতে পারলে। আমরা এই জন্যেই বলেছিলাম যে বর্ণ বিশ্লেষণের প্রয়োজন আছে উচ্চারণে স্পষ্টতা দেওয়ার জন্যে। হ্যাঁ, এই যে চন্দ্রবিন্দুটা দেখো ঠিক আমরা ভুল বলে আসি, পয়ে চন্দ্রবিন্দু একার চয় চন্দ্রবিন্দু একার, বাস্তবিক বর্ণ বিশ্লেষণ করলেই ধরা পড়ে যে চন্দ্রবিন্দু আদৌ প বা চয়ের মাথায় বসেনি, কিন্তু বসেছে স্বরবর্ণটার মাথাতে। যাই হোক, এরপরেতে আমাদের পঞ্চম নিয়মেতে আসছি রফালা। রফালা হবে পরেতে, রেপ হবে আগেতে। অর্থাৎ যে বর্ণের সঙ্গে রফালা আছে সেই বর্ণের পরে রটা হবে। অর্থাৎ রফালা বা রেপ দুটোই কিন্তু র বসবে, কিন্তু রফালা হলে ব্যঞ্জন বর্ণের পরে বসবে, আর রেপ হলে যার মাথাতে আছে তার আগে বসবে। যেমন দেখো ঘয়ে রফালা, রফালা মানে বলেছি পরে যার সঙ্গে রফালাটা আছে তারপরে, এই যে ঘয়ের সঙ্গে রফালা ছিল তাই ঘয়ের পরে দেখো র বসিয়েছি, রফালা মানে র, ঘয়ের পরে র
এবং কিছু নেই মানে অ। সুতরাং ঘয়ে রফলা মানে ঘ যুক্ত র যুক্ত অ, এটা দিয়ে একটা বানান অঘ্রাণ। ঠিক একইভাবে রেপ, রেফেতেও র হয়, কিন্তু যার মাথাতে রেপ থাকে তার আগেতে বসে। রফালে যেমন পরে বসে, আর রেপ যার মাথাতে থাকে তার আগে বসে। যেমন দেখো ঘয়ে রেপ, এখানেতে আবার দেখো ঘয়ের মাথায় যেহেতু রেপ আছে তাই আগে র বসিয়েছি। র যুক্ত ঘ যুক্ত অ, এরকম একটা বানান অর্ঘ্য। তাহলে রফালা বসে পরে, রেপ বসে আগে। এরপরেতে জফলা, জফলা থাকলে অঞ্জ হবে। যেমন দেখো কয়ে জফলা, কয়ে জফলা মানে ক যুক্ত অঞ্জ যুক্ত অ, যেমন বাক্য ক যুক্ত অঞ্জ যুক্ত অ। আর আমরা এই নিয়মটা আগেই বললাম যে অ থাকলে, কিছু না থাকলে ধরে নিতে হবে অ আছে। সুতরাং এইভাবে বর্ণ বিশ্লেষণগুলো যখন করবে, এই বিষয়গুলোকে তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এরপরেতে আমাদের বর্ণমালাতে কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণগুলো ঠিক কেমন, ওর মধ্যে আসলে ঠিক কী লুকিয়ে আছে, বড্ড যেন একবার জটিলতা, ঘিজিমিজি পাকিয়ে দিয়েছে ব্যঞ্জন বর্ণগুলো, যুক্ত বর্ণগুলোকে। এই ঘিজিমিজি হয়ে থাকা যুক্ত বর্ণগুলো অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না ওর মধ্যে কি আছে। তার জন্য দেখো আমি তোমাদের একটা লিস্ট বা তালিকা করে দিয়েছি। যেমন এই যে বৃক্ষ, এই যে এই যুক্ত বর্ণটাতে এটা আলাদা করে নিয়েছি। এর মধ্যে কি আছে আসলে ক, এর মধ্যে আছে ক যুক্ত মূর্ধন্য ষ যুক্ত অ, অর্থাৎ কিছু নেই মানে অ আছে। অর্থাৎ এইটার মধ্যে মূলত আছে ক যুক্ত মূর্ধন্য ষ। তারপরে তো দেখো জ্ঞান, এই যে এইখানটায়, এখানটাকে দেখো আমি আলাদা করে দিয়েছি। এর মধ্যে আসলে কি আছে, বর্গীয় জ যুক্ত ইয়, এটা আছে। তারপরে আবার দেখো আছে অঞ্জনা, অঞ্জনা বানানের ক্ষেত্রে এই যে এইখানটাতে আমরা আলাদা করে নিয়েছি, এইখানটাতে কি আছে, ইয় যুক্ত বর্গীয় জ। অর্থাৎ দেখো জ্ঞান আর অঞ্জনা দুটোই কেমন ঘিজিমিজি পাড়া, কিন্তু একটাতে বর্গীয় জ যুক্ত ইয় আর একটাতে ইয় যুক্ত বর্গীয় জ, দুটো কিন্তু পার্থক্য আছে। এবং যখন বর্গীয় জ যুক্ত ইয়, দেখো ইয়র বর্গীয় জ যুক্ত ইয় শুধু ইয়র পিঠটাই আছে, এই দিকেরটা নেই। আর যখন ইয় যুক্ত বর্গীয় জ, তখন ইয়টা গোটাটাই তোমরা পাচ্ছ, শুধু এই তলার অংশটা বাদে, কিন্তু এই পাশেরটাও আছে। আর দুটো ক্ষেত্রেই বর্গীয় জ অর্ধেকটা করে আছে, অর্থাৎ বর্গীয় জের এই দাঁড়িটা নেই, কিন্তু ডান্ডিটা নেই দুটো ক্ষেত্রেই। তারপরেতে মঞ্চ, এই যে এটাকে আলাদা করে নিলাম, এটার মধ্যে আসলে কি আছে, ইয়ে চয়ে মঞ্চ, মানে ম ইয়ে চয়ে মঞ্চ। একইভাবে লাঞ্ছনা, এটার ক্ষেত্রে কি আছে, এটাকে আলাদা করে নিলাম। এর মধ্যে আছে ইয়ে ছয়ে, এটা যেমন ইয়ে চয়ে, ইয়ে চয়ের একরকম আর ইয়ে ছয়ে একরকম, লাঞ্ছনা। তারপরেতে কৃষ্ণ, এই যে এটার সঙ্গে কৃষ্ণর, এটাকে আলাদা করে নিলাম। এটার মধ্যে কি আছে, মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য কৃষ্ণ, অর্থাৎ এই যুক্ত বর্ণটা রয়ে গেছে। তারপরেতে হয়ে মূর্ধন্যয়ে আর হয়ে দন্তন্যয়ে, অর্থাৎ একটা পূর্বাহ্ন বানানটা দেখো হয়ের তলায় একটা আছে, আর বন্যী বানানটা দেখো এই পাশেতে আছে। অর্থাৎ দুটোর পার্থক্য, যেটা পাশেতে আছে তার মানে হচ্ছে, যেটা পাশেতে আছে সেটা হ যুক্ত দন্তন্য, আর যেটা হয়ের নিচেতে আছে সেটা হ যুক্ত মূর্ধন্য। অর্থাৎ মূর্ধন্য হলে, তলাটা হলে হয়ের তলায় থাকলে মূর্ধন্য, হয়ের পাশেতে থাকলে দন্তন্য। এবং এই বর্ণ বিশ্লেষণগুলো যখন করবে দেখো উচ্চারণ কিন্তু আমাদের আলাদা হয়ে যায়। এখানে উচ্চারণ হওয়া উচিত ছিল বৃক্ষ, কিন্তু আমরা বলছি বৃক্ষ, অর্থাৎ সচরাচর উচ্চারণে বৃক্ষ, মূর্ধন্য সেটাকে আমরা খ উচ্চারণ করে দিচ্ছি, কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ করলেই বুঝতে পারি এর মধ্যে আসলে কি রয়েছে। তারপরেতে জ্ঞান, অর্থাৎ বিজ্ঞান, বিজ্ঞান যখন বলছি দেখো না বর্গীয় জ আছে না ইয় আছে আমাদের উচ্চারণে, আমরা কি বলছি বিজ্ঞান, গ উচ্চারণ নিয়ে চলে আসছি, অর্থাৎ উচ্চারণতে দেখো এই দুটোই নেই। কিংবা ধরো আমরা বলছি অঞ্জনা, অঞ্জনা যখন বলছি অঞ্জনা, ইয়টা দেখো দন্তন্যয়ের উচ্চারণ হয়ে গেছে। বা আমরা যখন বলছি মঞ্চ, তখন দেখো ইয়টা দন্তন্যয়ের উচ্চারণ হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে চাইছি যে আমরা প্রথমে প্রশ্ন তুলেছিলাম কেন এই বর্ণ বিশ্লেষণগুলোকে করা দরকার, না আমরা যেটা ঠিক উচ্চারণ করি দেখা যাবে তার মধ্যে যে উচ্চারণে যে বর্ণগুলো করি সেই বর্ণগুলো হয়তো আদেও নেই। এই যে এখানে বিজ্ঞান, বিজ্ঞানে তো আমরা উচ্চারণ করছি গ, কিন্তু আসলে গয়ের কোনো লক্ষণই নেই গো এখানেতে, তাই না? বা আমরা যখন বলছি বৃক্ষ, আমরা যখন উচ্চারণ করছি খ, তখন সেখানেতে কিন্তু মূল ইয়েতে যুক্ত বর্ণতে ক্ষয়ের কোনো বৈশিষ্ট্যই নেই। অর্থাৎ উচ্চারিত রূপ
আর লিখিত রূপের কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ উচ্চারণ যা করছি সেটাই যে আমাদের লিখিত রূপ তার কোনো মানে নেই, বা আবার যেটা লিখছি সেটাই যে উচ্চারণ করছি তারও কোনো নির্দিষ্টতা নেই। এইভাবে লেখার সঙ্গে উচ্চারণের যে ফারাক হয়ে যায় সেটাকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের এই বর্ণ বিশ্লেষণগুলো করাটা প্রয়োজন, এবং করলে আমরা আশা করতে পারি যে উচ্চারণে স্পষ্টতা আসবে, বা এই বানান সম্বন্ধে বা যুক্ত বর্ণ সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা হবে। ঠিক আছে, আশা করা যেতে পারে আমরা বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে একটা সাধারণ ধারণা দিতে পেরেছি। কেমন লাগলো ভিডিওটা তা তোমরা আমাদের জানিও, এবং এই বর্ণ বিশ্লেষণের ওপর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে তো অবশ্যই তোমরা জানিও। আমরা আমাদের সিদ্ধান্ত বা তোমাদের মতকে প্রাধান্যতা দেওয়ার চেষ্টা করব।